স্বাগত আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। গাজায় একদিনে প্রাণ গেল আরো 55 ফিলিস্তিনির। এরপর জানাবো নেপালে বিমান দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে 18। তারপর জানিয়ে দিব গাজা থেকে 5 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। আরও জানিয়ে দিব রাশিয়ায় সেনা হিসেবে নাম লেখালেই বোনাস পাবে 29 লাখ রুবল। আর সর্বশেষ জানাবো পাপুয়া নিউগিনিতে হামলায় শিশুসহ নিহত অন্তত 26। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গাজায় একদিনে প্রাণ গেল 55 ফিলিস্তিনের। ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনে প্রাণ হারিয়েছে আরো 55 জন ফিলিস্তিনি, আহত হয়েছে শতাধিক। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নতুন করে উপত্যকার আশ্রয় শিবিরগুলোতে হামলা করছে ইসরায়েল। আবারও বিমান হামলার টার্গেট উপত্যকার খান ইউনুস এলাকা। কয়েকদিনের ইসরায়েলের অভিযানে শুধু এই এলাকাটিতেই মারা গেছে 121 ফিলিস্তিনি, এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও চলে ইসরায়েলি তাণ্ডব, মৃত্যু হয় সেখানেও 5 জনের। এছাড়াও বিমান হামলা চালানো হয় তাল আল হাওয়া, বুরেজি ক্যাম্প ও রাফার বিভিন্ন অঞ্চলে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও 4 জন। অভিযান চালানো হয় তুলকারেমে। বাড়িতে বাড়িতে চলে ইসরায়েলি বাহিনীর তল্লাশি অভিযান। এদিকে নেপালে উড্ডয়নের সময় একটা বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। বুধবার 24 জুলাই কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় সুরিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পোখারাগামী বিমানটিতে ক্রু সদস্য সহ মোট 19 জন আরোহী ছিলেন। একমাত্র বেঁচে আছেন কেবল পাইলট। সুরিয়া এয়ারলাইন্সের বিমানটি টেক অফের সময় হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়ে, ছিটকে যায় রানওয়ে থেকে। বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চালানো হয় উদ্ধার অভিযান। সুরিয়া এয়ারলাইন্স মূলত নেপালের অভ্যন্তরীণ সেক্টরে বিমান পরিষেবা দিয়ে থাকে। উল্লেখ্য যে দুর্বল বিমান নিরাপত্তার রেকর্ডের জন্য বরাবরই সমালোচিত হয় নেপাল। দেশটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল 1992 সালে। তখন একটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এয়ারবাস কাঠমান্ডুর কাছে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। এতে করে নিহত হয়েছিল 167 জন যাত্রী। এদিকে গাজা থেকে 5 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের বিভিন্ন বাড়ি থেকে 5 জন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার 25 জুলাই আইডিএফ জানায়, উদ্ধার করা 5 মরদেহর একটি মায়াগোরেন নামের এক কিন্ডারগার্টেনের স্কুল শিক্ষকের, যার মৃত্যুকালে বয়স হয়েছিল 56 বছর। তিনি ইসরায়েলের নির অজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি 4 জন ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য, তবে তাদের নাম প্রকাশ করেনি আইডিএফ। এর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন অন্তত 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া 250 জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে 120 জন এখনও রয়েছে হামাসের হাতে। যে 5 জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হামাসের হাতে সেই 120 জিম্মি থাকার মধ্যেই অন্যতম 5 জন বলেও জানা গেছে। এদিকে হামাসের সেই হামলার জবাবে 7 অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের সেই অভিযান এখনও চলছে এবং গত 9 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছে 39,000-এরও বেশি মানুষ। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত বেশ কিছুদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সংলাপ বন্ধ ছিল, তবে আগামী মাস থেকে কাতারে রাজধানীর দোহায় তা ফের শুরু হতে যাচ্ছে আবারও। আর এদিকে রাশিয়ায় সেনা হিসেবেই নাম লেখালেই বোনাস পাবে 19 লাখ রুবল। ইউক্রেন যুদ্ধের জন্য সেনা সংগ্রহ চালিয়ে যাচ্ছে রাশিয়া, আর এজন্যই তরুণদের বিশাল অর্থ দেওয়ারও পরামর্শ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। মূলত ইউক্রেন যুদ্ধে সেনা সংখ্যা বাড়াতে তরুণদের আগ্রহী করতেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। এমত অবস্থায় নতুন সেনা জোগাড় করে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে গেছে। ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় অঙ্কের বেতন বোনাসেরও ঘোষণা দিয়ে তরুণদের নতুন সেনা হিসেবে টানতে চাইছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার শহরের বাসিন্দাদের জন্য এককালীন ভর্তি বোনাস ও সেনা হিসেবে নাম লেখালেই বোনাস হিসেবে 19 লাখ রুবল বা প্রায় 26 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। গত মঙ্গলবার সোবিয়ানিনের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। এই বিবৃতিতে আরো বলা হয়, সেনা হিসেবে যোগদান করলেই প্রথম বছরেই 52 লাখ রুবল বা 70 লাখ টাকার বেশি আয়ের সুযোগ থাকছে। আবার যুদ্ধে গিয়ে কেউ আহত হলে তাকেও এককালীন অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। কেউ মারা গেলে তার পরিবারের জন্য এককালীন বিশাল পরিমাণের অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঠিক কত সেনা হতাহত হয়েছে সেই বিষয়ে এখনও গোপন রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই যুদ্ধে রুশ সেনা নিহতের হার অনেক বেশি। গত মে বা জুন মাসেই 70,000-এরও বেশি সেনা হতাহত হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে পাপুয়া নিউগিনিতে এক হামলায় শিশুসহ অন্তত 26 জন নিহত হয়েছে। পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের 3টি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় 16 জন শিশুসহ মোট 26 জন নিহত হয়েছেন। গত 16 ও 18 জুলাই পিএনজির ইস্ট সেপিক প্রদেশের হামলায় তাদের মৃত্যু হয়। বুধবার 24 জুলাই এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কো বলেন, আমি পাপুয়া নিউগিনির মারাত্মক সহিংসতার বিস্ফোরণে আতঙ্কিত। কর্তৃপক্ষ নিখোঁজ লোকজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান। প্রতিবেদনে তিনি মৃতের সংখ্যা বেড়ে 50 জন ছাড়িয়ে যেতে পারে বলেও উল্লেখ করেন। গত 16 ও 18 জুলাই জমি এবং হ্রদের মালিকানা ও ব্যবহারকারীর অধিকার নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও জাতিসংঘ জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর গ্রামগুলোর 200-র বেশি বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া গত মে মাসেও এনগা প্রদেশে লড়াইয়ে 30টিরও বেশি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় 8 জন নিহত হয়েছিলেন। একই অঞ্চলে ফেব্রুয়ারিতে করা অতর্কিত হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছিলেন।